নমস্কার। এরু চর্চায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি কয়েকজনের কিছু কোয়ারি অর্থাৎ জিজ্ঞাস্য সেই বিষয়টি নিয়ে। আমি বিগত ভিডিওতে ইপিএফ নিয়ে কিছু কথা বলেছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে একটা জায়গায় আমি বলেছিলাম যে ইপিএফ যদি ২০২৪ থেকে দেয় তাহলে সবার ১০ বছর হবে না, কারুর হয়তো হতে পারে। কিন্তু ইপিএফ মনে করা যাক যে ২৪ থেকে দিল না, না দিয়ে ২০১৫ থেকে দিল কিংবা ২০২০ থেকে দিল। এবার সেই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে ২০ থেকে ইপিএফ দিলে আমাদের কি হবে। আমি সেখানে নাকি হয়তো এমন কিছু বলেছি, তাদের মনে হয়েছে যে ২০২০ থেকে ইপিএফ দিলে সেই ইপিএফ ধরা হবে না। এরকম কোনো কথা নয়। এরকম একটি ভিডিও আমি শিক্ষক নেতৃত্ব মাননীয় আমিরুল মোর্শেদের ভিডিও বার্তাতেও দেখলাম। তিনি কথাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন তার বার্তাতে যে আমি কি বলতে চেয়েছি। আমি বলতে চেয়েছি ধরুন ২০২৪ সাল থেকে দিল, সে অ্যাকাউন্টটা কিন্তু খোলা যাবে না ২০১৫ সাল থেকে বা ২০২০ সাল থেকে, টাকাটা জমা হবে। তা সেক্ষেত্রে আমার একটা সন্দেহ আছে যে সেই যাদের অ্যাকাউন্টে অর্থাৎ 60দের অ্যাকাউন্টে যদি সরকার টাকাটা দিয়েও দেয়, যে ২০২০ থেকে দিয়ে দেওয়া হলো সাপোজ, বা 15 থেকে দিয়ে দেওয়া হলো, তাহলে তার যে ইয়ার, অ্যাকাউন্ট খোলার যে ইয়ার, সেটা কোনটা ধরা হবে? ২০২৪ ধরা হবে না ২০২০? বা জয়নিং থেকে দিলে তাহলে জয়নিং থেকে ধরা হবে, এরকম একটা হতে পারে। কিন্তু সরকার কোনটি করবে সেটা কিন্তু আমাদের এখনও জানা নেই। ফলে এই জানা নেই বলেই আমি এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম কিছু করতে পারিনি। তবে আমি এই বিষয়ে কনফার্ম করার চেষ্টা করব আগামী সপ্তাহে। আমি সরাসরি অফিস থেকে ব্যাপারটাকে জেনে আসার চেষ্টা করব, তারপরে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করব। তো এই মুহূর্তে যে আলোচনাটি আমি করছি সেটি হচ্ছে যে যদি সরকার এই মুহূর্তে ইপিএফ দিয়ে দেয়, এই যে আমরা যে অর্ডারটি দেখতে পাচ্ছি যে WPA 7766/2023 60দের জন্য এখানে বলা রয়েছে, আমরা একটা জায়গাতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই যে সুবিধা, এই সুবিধাটা পাবে শুধুমাত্র 60 অপশনকারী শিক্ষকগণ। এই যে 23 নম্বর যে প্যারা রয়েছে, এই 23 নম্বর প্যারায় আমরা এটা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এইটি যদি কার্যকারী হয়, তাহলে আজকে আমার বক্তব্য হচ্ছে যে 60রা যেমন একদিক থেকে বিপদে পড়বেন, আবার অন্য দিক থেকে 65এরা কিন্তু ইপিএফ পাওয়া থেকে বিপদে পড়তে পারেন। কিভাবে বিপদে পড়বেন সেটাই আলোচ্য বিষয়। প্রথমত, যদি ইপিএফ চালু হয়ে যায়, তাহলে যাদের এখন মনের ভেতর ইচ্ছা রয়েছে যে 60 থেকে আমরা 65 ফিরে যাব, ইপিএফ আমাদের চাই না, কারণ ইপিএফ দিলে কবে থেকে দেবে সেটা যখন এখনও ঠিক নেই, তাহলে ২০২৪ সাল থেকে যদি ইপিএফ দেয় তাহলে তাদের কোনো লাভ হবে না বলে তারা 65-এ ফিরে যেতে চাইছেন। অনেকেই যেমন চলে গেছেন। আমি জানি যে এই যে গত দিন শুক্রবারও কিন্তু প্রায় 200-র ওপরে শিক্ষক শিক্ষিকা এসএসকের তারা কিন্তু 65-এ ফিরে গেছেন। মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে এটি কিন্তু রায় হয়েছে, আমি জানি। তো এরপরেও আমি বলবো যে এই মুহূর্তে যদি ইপিএফ চালু হয়ে যায়, তাহলে কিন্তু 60 যারা রয়েছেন তারা কিন্তু 65-এ ফিরতে পারবেন না। যদি ইচ্ছে করেন কেউ যে আমি 65-এ ফিরতে চাই, তাহলে কি করতে হবে না, এটি ইপিএফ দেওয়ার আগেই কিন্তু তাকে 65-এর আবেদন জানাতে হবে। তাহলে কোর্টে যদি এটা পেন্ডিং পড়ে থাকে, তাহলে 65-এ ইপিএফ দিয়ে দিলেও সরকার 65-এ ফিরতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে ইপিএফ কবে থেকে দেবে, এটা তো আমরা এখনো পর্যন্ত জানি না। আমরা আশা করছি যে সাধারণভাবে ২০২৪ থেকে দেবে, কারণ প্যারা টিচারদের ২০১৪ সালে অর্ডার হয়েছিল, ২০১৫ সালের ডিসেম্বর থেকে দিয়েছে। তার মানে যখন অর্ডার হচ্ছে তারপর থেকে দিচ্ছে। এসএস কেমিস্ট্রির শিক্ষকদেরও যদি তাই করে, তাহলে 24 থেকে হবে। আর তখন তাতে যারা 60 নিয়ে রয়েছেন তারা অনেকেই কিন্তু বিপদে পড়বেন। তারা না পারবেন 65-এ ফিরে যেতে, না পারবেন এই ইপিএফ গ্রহণ করে লাভবান হতে।
এইবার অনেকেই প্রশ্ন করবেন 65 ফিরে যেতে পারবো না কেন? আমরা তখন কেস করে দেবো যে আমাদের অমুক সাল থেকে ইপিএফ দেওয়া হোক। সাপোজ কেউ প্রশ্ন করতে পারেন যে আমি 20 সাল থেকে ইপিএফ চাইবো, কিংবা ইপিএফ চাইবো 15 সাল থেকে, প্যারাদের যেমন দেওয়া হয়েছে, প্যারা টিচারদের যেমন দেওয়া হয়েছে। তাহলে এখানেও কিন্তু সেই একই বিপদ। তাহলে আপনারা যে সময় থেকে ইপিএফ চাইবেন না কেন, তাতেই একটা সমস্যা দেখা দেবে। কারণ সরকার সেটি যে মানবে এরকম কোনো কিন্তু সিওরিটি নেই। ফলে আপনি 60 থেকে 65-এ ফিরছেন না, সরকার দেখা গেল যে মানল না, এত বছরই মানল না যে আপনি 60 কভার করে গেলেন, ফলে আপনি ইপিএফও পেলেন না, সেখান থেকে আবার 65-এও ফিরতে পারলেন না। তাহলে এই দিক থেকে একটা সমস্যা দেখা দিতে পারে। আবারও আমি বলি, আপনি 65-এ ফিরবেন কি ফিরবেন না এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে, কারণ আপনি সিদ্ধান্ত নেবেন। এইবার আসি 65-এদের কথায়। আমরা জানি যে শিক্ষক নেতৃত্বগণ 65-এদের ইপিএফ হবে বলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই যে অর্ডারটি হয়েছে, এখানেও কিন্তু আমরা একটা জিনিস দেখি যে এই যে কেসটি করেছিলেন সেই অপূর্ববাবু, তিনি কিন্তু 65, তা 65-এদের জন্য কেস করে তিনি ইপিএফ দাবি করেছিলেন। তো তার সঙ্গে কিন্তু ক্যান 1 অফ 2023 হু আর 15 পার্সনস, তাহলে এই যে 15 জন ক্যান, এরা বোধহয় যতটা সম্ভব 60। তাহলে 246 জন বা 261 জন যাই হোক যে আবেদন করেছেন, তাদের মধ্যে ক্যান 1 আবার যুক্ত হয়েছে। এই যে যুক্ত হওয়া 60-দের জন্য, কিন্তু এই অর্ডারটা কিন্তু 60-দের জন্যই হয়েছে। আবার কোথাও বলেনি যে 65 ইপিএফ পাবে না। তাহলে 65 ইপিএফ যদি পায়, ইপিএফ যদি 65-এদের এই মুহূর্তে না দেয়, আর 60-দের জন্য যদি ইপিএফ চালু হয়ে যায় ঠিক এই রায়ের ফলে, তাহলে কিন্তু 65-এরা বিপদে পড়বে। কারণ ধরে নেওয়া হচ্ছে যে তারা এই রায়কে মেনে নিয়েছে। ফলে তাদের ইপিএফ না দিলে তাদের পাল্টা যখন কেস করতে যাবে তখন বলবে আপনারা তো রায় মেনে নিয়েছেন, তাহলে আসেননি কেন? তাহলে কি করা উচিত না, 65-এদের এই রায়কে চ্যালেঞ্জ করে আমাদের ইপিএফ দেওয়া হোক বলে আবার রায় দিতে হবে, কোর্টে যেতে হবে। কোর্টে গেলে সিঙ্গেল বেঞ্চে নয়, সিঙ্গেল বেঞ্চের সমস্ত মামলা ডিসপোজড অফ হয়েছে, এখানে এই ইয়েতেই বলা হয়েছে। তাহলে তাই যদি হয় তাহলে তাদের ডিভিশন বেঞ্চে যেতে হবে। এইবার দেখা গেল যে ডিভিশন বেঞ্চে যেতে গিয়ে আমরা অপেক্ষা করে থাকলাম যে মিশন একটা অর্ডার করুক, তারপরে ডিভিশন বেঞ্চে যাব। মিশন অর্ডার করার সঙ্গে সঙ্গেই কিন্তু ভয়েড হয়ে যাচ্ছে 65-এর দাবি। সেই জন্য কেস যে করা যাবে না এটা তো নয়, কেস অবশ্যই করা যাবে, এই নিয়ে কোনো বাধা নেই। আমি একজন অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করছিলাম যে এরকম যদি কোনো ঘটনা ঘটে যে অর্ডার হলো আর 65-এদের ইপিএফ দিল না, তারা কি তখন কোর্টে যেতে পারে? তো তখন এই নিয়ে তিনি যা বললেন আমাকে, তার সারমর্ম এই যে কোর্টে অবশ্যই যেতে পারেন, কোর্টে যাওয়ায় কারোর কোনো বাধা নেই, কিন্তু তিনি কতটা এই রায়ের ফলে কতটা সাফল্য পাবেন সেটি বিষয়ে একটা সন্দেহ থেকে যায়। সাফল্য পাবেন না একথাও যেমন আমি বলতে পারি না, আবার সাফল্য পাবেনই একথাও বলা যেতে পারে না। অর্থাৎ তার ফেভারে রায়টি যে যাবে সেটা কিন্তু একটা সমস্যা হলেও হতে পারে। কেননা এই যে রায়টা হয়েছে এখানে 65-এদের কথা কিন্তু 65-এদের ইপিএফ দেওয়া হবে না একথা কিন্তু বলা নেই, আবার একথাও বলা নেই যে 65-এদেরও ইপিএফ দেওয়া হোক। তাহলে এইখানে 60-দের ইপিএফ যেই চালু হয়ে গেল তখন ধরে নেওয়া হবে 65-এর কোনো প্রতিবাদ করছে না, তার মানে 65-এদের না দিলে কোনো সমস্যা নেই। আবার যখনই কোর্টে যাবে কেন আমাদের কেন দেওয়া হলো না, তাহলে 60-দেরটাও তখন হয় ডিভিশন বেঞ্চ থেকে একে স্টে অর্ডার নিতে হবে অথবা তাকে হেল্ড আপ করে রাখতে হবে। কোনটা করা হবে এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার। আমি অবশ্যই এসএসকেএমএসকে শিক্ষক নেতৃত্বের কাছে আবেদন করব, আপনারা এই বিষয়টি নিয়ে ভাবুন যে এই একটা যে রায় হয়েছে, এই একটা রায়ের ফলে কিন্তু সাপের ছুঁচো গেলার মতো পরিস্থিতি হয়ে গেছে।
না পারা যাচ্ছে উগরাতে, না পারা যাচ্ছে গিলতে। আপনারা আশা করি অভিজ্ঞ যারা অ্যাডভোকেট রয়েছেন, আপনাদের যিনি অ্যাডভোকেট রয়েছেন তার সঙ্গেও আপনারা আলোচনা করে নিতে পারেন। আমি যে কথাগুলো বলেছি সেটি আমার বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য যেমন রয়েছে, তেমনি আমি কিন্তু অ্যাডভোকেটের সঙ্গে, একজন সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গেই কিন্তু আলোচনা করেই, এই রায় দেখিয়ে আলোচনা করেই কিন্তু আমি এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে ইপিএফ নিয়ে যাদের মনে সন্দেহ রয়েছে যে কবে থেকে এই ব্যাপারটি কাউন্ট করা হবে, এ বিষয়ে আমারও একটু সন্দেহ আছে। এই সন্দেহটা আমি কিছুদিন পরে, আশা করছি সপ্তাহখানেক পরে আপনাদের ক্লিয়ার করে দিতে পারবো। তবে বিশেষ করে এই ভিডিওতে আমি যে বার্তাটি দিতে চাইছি যে সেটি হচ্ছে যে এই রায়ের ফলে যদি ইপিএফ কার্যকরী করে মিশন, তাহলে আপনাদের দুরকম সমস্যা হতে পারে। 60দেরও যেমন সমস্যা হতে পারে, 65এদেরও সমস্যা হতে পারে। আপনারা কিন্তু অবশ্যই নিজেরা এই বিষয়টি নিয়ে আলোচনা করুন, অ্যাডভোকেটদের সঙ্গে আলোচনা করুন, করে একটা সিদ্ধান্ত নিন যে ভবিষ্যতে শুধুমাত্র কোর্ট কেস হলো, টাকার পর টাকা খরচ হলো, আখেরে কোনো কিছুই লাভ হলো না, সেটা যেন না হয়। এসএসকেএমএসকের শিক্ষকগণ এমনিতেই কিন্তু এই আন্দোলনই বলি বা কোর্ট বলি, এই সামান্য বেতনে এই করতে করতে কিন্তু তারা রিটায়ারমেন্টের দোরগোড়ায় পৌঁছে গেছেন। সেই জন্য ভেবেচিন্তে কাজ করলে বোধহয় সকলেরই ভালো। অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে আপনি এসব নিয়ে এত বকবক করছেন কেন? কারণ একটাই, আমি আগাগোড়া এই নিয়েই কিন্তু আপনাদের সামনে সমস্ত কিছুর ভালো এবং মন্দ দিক তুলে ধরেছি। আপনারা সিদ্ধান্ত নেবেন আপনাদের মতো করে। আমি ভালো দিকও বলি, মন্দ দিকও বলছি। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।